ছাত্রছাত্রী সাংবাদিক চ্যানেলে স্বাগত জানাই। অনেকদিন পর আজকে আবার একটা ভিডিও দিতে তোমাদের সামনে হাজির হচ্ছি। দেখো, এই অধ্যায়টা অনেকেরই করা হয়ে গেছে আমার বিশ্বাস। এবং এই অধ্যায়ের মধ্যে অর্থাৎ পঞ্চম অধ্যায়ের মধ্যে কোন প্রশ্নগুলো করবে সব থেকে তুমি একদম নিঃসন্দেহে বসে থাকতে পারবে। যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি, অর্থাৎ যে প্রশ্নগুলো দরকার সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলি। যেমন এরপরে আছে ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় অবধি পরীক্ষা হবে। তো ষষ্ঠ অধ্যায়েও আমি সাজেশন সামনের ভিডিওটা আমি দেবো, তোমরা আশা করছি দেখবে। অনেকদিন পর ভিডিওগুলো দিচ্ছি, কারণ হচ্ছে একটা অসুস্থতার কারণে আমরা ভিডিও দিতে পারছিলাম না। এবার থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আসবো, নিয়ে আসবো এবং আশা করছি তোমাদের সবারই এই প্রশ্নগুলো জানা দরকার। ভালো করে না জানলে যখন পরীক্ষায় উত্তর দেওয়া যায় না, ভালো করে না বুঝলে যখন বিষয়টা আমার মনের মধ্যে থাকবে না, তেমনি ভালো করে লেখানো করতে হবে। শুধু সুন্দর করে খাতা করলে হবে না, খাতার সঙ্গে সঙ্গে সুন্দর করে উত্তরটা লিখে আসতে হবে। অনেকে খাতার কথা বলে, আমিও বলি খাতার কথা। খাতার গেটআপ তো আছে, কিন্তু সেই খাতার গেটআপের সঙ্গে ভেতরে যদি মশলাটা সঠিকভাবে না থাকে, সঠিক উত্তর যদি না থাকে, তাহলে কিন্তু নম্বরটা তুমি পাবে না। সুতরাং খাতার সঙ্গে সঙ্গে লেখার যে বৈশিষ্ট্যগুলো আছে বা সঠিক যে লেখার তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু তোমাকে দিতেই হবে, তবেই কিন্তু লেখাটা সুন্দর হবে, নম্বরটা খুব ভালো হবে। দেখো, পঞ্চম অধ্যায়ে আমি 8 নম্বরের প্রশ্ন বেশি দিন 3টে 8 নম্বরের প্রশ্ন দিয়েছি এবং এই 3টে 8 নম্বরের প্রশ্নের সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন 4 নম্বরও আসতে পারে, সেই প্রশ্ন আবার 8 নম্বরও আসতে পারে। সেটা হচ্ছে ছাপাখানা, ব্যবসায়িক উদ্যোগে ছাপাখানার ভূমিকা কি সেটা। এছাড়া দেখো আর কি কি প্রশ্ন দিয়েছি, মোট 10টা প্রশ্ন দিয়েছি। নাম্বার 1, বাংলায় ছাপাখানা বা মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তোমরা জানো যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপাখানার বিস্তারে তিনি কি করেননি। তিনি একটি প্রাচীন যন্ত্র নিয়ে গবেষণা করে সেই যন্ত্রটার মধ্য দিয়ে তিনি ছাপাখানার উন্নত রূপ শুধু ঘটায়নি, নিজের পুত্রকে তিনি বিলাতে পাঠালেন, কে? সুকুমার রায়, তোমরা জানো। এবং সুকুমার রায়ের ছেলেকে সত্যজিৎ রায়, সেটাও তোমরা জানো। এবং সত্যজিৎ রায়ের ছেলেকে বর্তমানে যিনি এখনো বেঁচে আছেন, সন্দীপ রায়। তাহলে এই যে জেনারেশনটা ভারতের জন্য, বাংলার জন্য অনেক কিছু দিয়ে গেছেন। যেমন দিয়ে গেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তিনি শুধুমাত্র ছাপাখানার বিকাশের জন্যই নয়, তিনি বাংলা সাহিত্যের ক্ষেত্রে এক অনন্য ব্যক্তিত্ব। এবং তার শিশু সাহিত্যের যে বইগুলো আমরা দেখি, সেই বইগুলো বিশেষ করে ঠাকুমার ঝুলি আমাদের কিন্তু পড়তে হয়। কারণ ঠাকুমার ঝুলি যে বাচ্চাটা পড়ে না, ঠাকুমার ঝুলি যে শিক্ষার্থী পড়ে না, ঠাকুমার ঝুলি যে স্টুডেন্টটা পড়ে না, তার কিন্তু তার ভাব জগতের কোনো আলোড়ন তৈরি হবে না এবং তার বাংলা ভাষার মধ্যে গভীরতা প্রকাশ পাবে না, চিন্তন শক্তি বিকাশ ঘটবে না। এবং ঠাকুমার ঝুলি বাংলার ক্ষেত্রে নয়, একদম শিশু সাহিত্যের একটা প্রাথমিক পর্বে বর্ণ পরিচয়ের পাশাপাশি, আদর্শ নীতির পাশাপাশি ঠাকুমার ঝুলি কিন্তু আমাদের করতেই হবে। এবং তারই কিন্তু আবিষ্কারকর্তাকে এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। যাই হোক, তিনি ছাপাখানার বিস্তারে নিজে কি করলেন, নিজেই ছাপাখানা প্রতিষ্ঠা করলেন। নিজে 1800, তোমরা জানো যে 1885 সালে এবং 1895 সালে তিনি একটা প্রতিষ্ঠান তৈরি করছিলেন। এইরকম প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ছাপাখানা বিস্তার করেছিল। এরপর দেখো, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তার সম্পর্ক। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তার সম্পর্ক ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। আরো বড় কথা হচ্ছে, এই যে প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নের অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দরকার হলে দেখে নেবে। যদি বুঝতে না পারো অবশ্যই বলবে যে স্যার ভিডিওটা বুঝতে পারলাম না, আবার এই ভিডিওটা দেন, আশা করছি দেওয়ার চেষ্টা করবো। যেমন তাহলে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তার সম্পর্ক ভীষণ সম্পর্ক। একটা ছাপা বই একটা মানুষের হাতে যখন পড়বে, তার যুক্তিকতা, তার বাস্তবতা এবং তার অথেন্টিকতা সব থেকে বেশি পরিমাণে ধরা পড়ে। দিনকে দিন, রাতকে রাত, আলো অন্ধকার সব কিছু সে জানতে পারে। এবং এই ছাপাখানার মধ্য দিয়ে শিক্ষার বিস্তার অবশ্যই সম্পর্ক আছে। কারণ ছাপাখানা না হলে শিক্ষার বিস্তার হবে কি করে? বই যদি আমার কাছে না আসে, আমি সাহিত্য করবো কি করে? আমি বিজ্ঞানটা জানবো কি করে? আমি ইতিহাসটা জানবো কি করে? আমি ভূগোলটা জানবো কি করে? তাই না? এবং সাধারণ মানুষ কম পয়সায় এই বই যদি তার হাতে চলে যায়,
শুধু তাই নয়, যার যার মাতৃভাষা সে মাতৃভাষার মাধ্যমে সে তার বইটা যদি হাতে পেয়ে যায় তাহলে বিষয়গুলো জানতে তার কাছে সুবিধা হবে এবং এই সুবিধার জন্য সে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তাহলে ছাপা বইয়ের সাথে শিক্ষাবিদের সম্পর্ক অবশ্যই করবে। বসু বিজ্ঞান মন্দির টিকা লিখতে হবে। আচার্য জগদীশ চন্দ্র বসু, তোমরা জানো অব্যক্ত গ্রন্থের লেখক যিনি, কেশক্রাফট যন্ত্রের যিনি আবিষ্কার করো, সেই সেই ব্যক্তির বসু বিজ্ঞান মন্দির বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কতটা জনপ্রিয় টেক্সট বইটা আছে। টেক্সট বইয়ের পাশাপাশি সহায়িকাতে আছে, সহায়িকার পাশাপাশি যারা যে সমস্ত স্যারের কাছে পড়ো তারা নোটস দিয়েছে, সেগুলো অবশ্যই দেখে যাবে। বসু বিজ্ঞান মন্দির। নেক্সট হচ্ছে বিটিআই, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, কারিগরি বিদ্যার ক্ষেত্রে। বর্তমানে সেই ইনস্টিটিউটের নাম কি? যাদবপুর বিশ্ববিদ্যালয়, তোমরা পড়েছো। এবং এই বিটিআই, এই কারিগরি শিক্ষা বিষয়ে প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তার মালিক যার অসামান্য ভূমিকা নিয়েছিলেন, এটা কিন্তু অবশ্যই করবে। সুতরাং বিটিআইটা দেখে যাবে। বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান, তোমরা জানো বেঙ্গল গেজেটি এই গঙ্গা কিশোর ভট্টাচার্য, এবং যার ভিটে বাড়িটা বর্তমানে রাজ্য সরকার অধিগ্রহণ করে নিয়েছে এবং এটা বাংলা একাডেমির একটা সংস্থা হিসাবে আজকে পশ্চিমবঙ্গের সরকার সেটাকে নথিভুক্ত করেছে। যাই হোক, এই গঙ্গা কিশোর ভট্টাচার্য যিনি প্রথমে ব্যবসায়িক উদ্যোগে যে এর মধ্য দিয়ে, এই ছাপাখানার মধ্য দিয়ে, পুস্তক বিক্রির মধ্য দিয়ে যে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করা যায় এবং এটা যদি রুটি রোজগারের পথ হতে পারে, সেটা কিন্তু গঙ্গা কিশোর ভট্টাচার্য যদি তার পথ না দেখাতেন, বাঙালি হয়তো আরও কয়েকটা বছর লেগে যেত এই রাস্তায় আসতে। আজ এই ছাপাখানার উপরে নির্ভর করে হাজার হাজার মানুষ তাদের কিন্তু রুটি রোজগারের মধ্যে রয়েছে। তো সেটাই গঙ্গা কিশোর ভট্টাচার্য তার অবদান, সেটা লিখতে হবে। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা বর্তমানে কতটা প্রাসঙ্গিক? তবে এই প্রশ্নটা সব সহায়িকা নাও থাকতে পারে এবং সব বইতে নাও থাকতে পারে। এটা কিন্তু রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তাটা পড়ে তারপর তোমাকে উত্তর দিতে হবে 4 নম্বরের কোশ্চেন। সুতরাং ঘাবড়াবার কোনো কিছু নেই যে এক গাদা লিখতে হবে স্যার, 4-5টা পয়েন্ট কি 6-7টা পয়েন্ট লিখতে হবে, নাহলে নম্বর আসবে না, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু তোমার চিন্তা, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা তোমরা জানো তিনি প্রকৃতিবাদী ছিলেন, রুশো প্রকৃতিবাদী ছিলেন, মহাত্মা গান্ধীজি ভাববাদী ছিলেন। তো পৃথিবীতে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তো রবীন্দ্রনাথ তিনি ব্রহ্মচর্য আশ্রমে বিশ্বাসী ছিলেন, প্রাচীনকালের তপবন শিক্ষায় তিনি বিশ্বাসী ছিলেন এবং তিনি প্রকৃতিবাদী ছিলেন। তিনি চাইতেন যে প্রকৃতির কোল থেকে শিশু শিক্ষা গ্রহণ করবে, কারণ প্রকৃতিই হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ শিক্ষক, যেটা রুশো বলে গেছেন, তাই না? তো রবীন্দ্রনাথের এই যে শিক্ষা চিন্তা কতটা বর্তমানে প্রাসঙ্গিক, অনেকটাই প্রাসঙ্গিক। কারণ সব সময় বাধা ধরা নিয়মের মধ্য দিয়ে একটা সন্তানের স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটতে পারে না। একটা বাধা ধরা নিয়ম কানুনের মধ্য দিয়ে তার বৌদ্ধিক বিকাশ কিন্তু ঘটে না। তাহলে বাধা ধরার নিয়ম আমাদের যন্ত্র তৈরি করে, বাধা ধরার নিয়মের মনের স্বতঃস্ফূর্ততা প্রকাশ পায় না, সৃজনশীলতার প্রকাশ হয় না। তাহলে রবীন্দ্রনাথ এটা কিন্তু বুঝতে পেরেছিলেন। কেন বুঝতে পেরেছিলেন? কারণ প্রকৃতির সঙ্গে ছোটবেলা থেকে তার একটা নিবিড় যোগ ছিল এবং সেই উপলব্ধি থেকে, সেই বাস্তব জ্ঞান থেকে, বাস্তব শিক্ষা থেকে তিনি বুঝেছিলেন যে 4 দেওয়ালের ঘণ্টা পিটানো যে বিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়, যে মহাবিদ্যালয় যাই বলি না কেন, সেইখানে যে শিক্ষাটা দেওয়া হয় সেটা কৃত্রিম। তাহলে বাস্তবে প্রকৃতির কোলে বসে প্রকৃতির মধ্য থেকে নিজেকে শিক্ষা গ্রহণ করতে হবে, প্রকৃতির বাইরে গিয়ে শিক্ষা নয়। তাহলে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার মূল উদ্দেশ্য হচ্ছে একটা শিশুর স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটবে তখনই যখন সে মনের আনন্দে, মনের নিজের ইচ্ছায় সমস্ত কিছু করে তার মধ্য দিয়ে শিক্ষাটা নেবে, তবেই সেই শিক্ষাটা প্রকৃত শিক্ষা হবে। যাই হোক, তাহলে এই ভাবনাটা একটু লিখতে হবে। নেক্সট হচ্ছে বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের পরিচয় দাও। বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের পরিচয় দাও। এটা 4ও আসতে পারে, 8এও আসতে পারে। নেক্সট হচ্ছে মানুষ প্রকৃত শিক্ষার সমন্বয়, রবীন্দ্রনাথের ভূমিকা লেখো। এরা 8 নম্বরের কোশ্চেন, এই একটা। এবং লাস্ট আমি আরেকটা 2 বছর লেখানো আছে, শান্তিনিকেতন ও বিশ্বভারতীকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার কিভাবে বিকাশ লাভ করেছিল।
এটাও কিন্তু 8 নম্বরের, এটাও পড়ে যাবে। এবং লাস্ট একটা বলবো, এটা মাধ্যমিক একবার এসেছিল, ওই জন্য প্রশ্নটা দিলাম। 10 নম্বর প্রশ্ন, এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ কেন? এটার জন্য 3 নম্বর। এবং ওর সঙ্গে রয়েছে আরেকটা প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা লেখো। এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। সুতরাং এই প্রশ্নগুলো আশা করছি তোমাদের অনেকটাই করা হয়েছে। যদি না করা থাকে এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।